হ্যালো ইউটিউব ফ্যামিলি, কেমন আছো তোমরা? বং ইকিগাই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি অঙ্কিতা আবারও চলে এসেছি বং ইকিগাই চ্যানেলে নতুন একটি অডিও স্টোরি নিয়ে। আজকের অডিও স্টোরিতে তোমরা শুনতে চলেছ লেখক সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা ভৌতিক গল্প নিঝুম রাতের আতঙ্ক। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকের অডিও স্টোরি। লেখক সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা ভৌতিক গল্প নিঝুম রাতের আতঙ্ক। স্টেশনে ট্রেন থেকে নেমে একগাল হেসে গজপতি আঙুল তুলে বললেন, ওই যে জঙ্গল মতো জায়গাটা দেখতে পাচ্ছ, ওইখানে সূর্য ডুবতে চলেছে, শিগগির পৌঁছাতে হবে কিন্তু। ভবভূতি ট্রেনটা চলে না যাওয়া অবধি কোনো কথা বললেন না, গম্ভীর মুখে দাঁড়িয়ে রইলেন। ঠোঁটের কোণায় সেই অবিশ্বাসের বাঁকা হাসিটা এখনো রেখে দিয়েছেন অবশ্য। ট্রেনটা দূরের বাঁকে গাছপালার আড়ালে মিশে গেলে ভবভূতি বললেন, ইয়ে, একটুখানি চা পেলে ভালো হতো। গজপতি হাসলেন, বললেন, চা? চারপাশে তাকিয়ে দেখো তো, এখানে চায়ের দোকান দূরের কথা, আমরা বাদে জনমনীষা দেখতে পাচ্ছ কি? ভবভূতি দেখলেন, তাই বটে, প্ল্যাটফর্ম খাঁ, শুধু এই স্টেশন ঘর, একটা টিনের গুমটি ঘরের মতো, তাছাড়া আর কোনো ঘর বাড়িও নেই। গাছপালা ঝোপ জঙ্গল নিঝুম হয়ে ঘিরে আছে স্টেশনটা, কেমন যেন থমথমে অস্বস্তিকর হাবভাব। তারপর হঠাৎ চোখে পড়ল ঝোপের আড়ালে দুজন লোক হন করে চলে যাচ্ছে। অমনি ভবভূতি বলে উঠলেন, ওই তো দুজন লোক। গজপতি তা দেখে নিয়ে বললেন, এই স্টেশনেরই লোক, স্টেশন মাস্টার আর পয়েন্টসম্যান, কিন্তু ওরা পালাচ্ছে। ভবভূতি অবাক হয়ে বললেন, পালাচ্ছে মানে? গজপতি জানালেন, স্টেশনে থাকতে চায় না, রেলের কোয়ার্টার পর্যন্ত এখানে তৈরি করা সম্ভব হয়নি, করেছে খানিকটা দূরে। ওরা এখন পালিয়ে সেই কোয়ার্টারে ঢুকবে, পরে ট্রেন আসার সময় হলে স্টেশনে আবার চলে আসবে, ফের পালাবে। অবিশ্বাসী ভবভূতি বললেন, তাহলে এই স্টেশন ঘরটা তৈরি হলো কিভাবে শুনি? গজপতি পা বাড়িয়ে ফের বললেন, সে অনেক হাঙ্গামা করে হয়েছিল, সাহেব ইঞ্জিনিয়াররা এসে বানিয়েছিল, ওরা খুব ডান পিটে ছিল বলেই পেরেছে। আর ট্রেনটা কেমন ঝটপট একটু দাঁড়িয়েই তক্ষুনি লেজ তুলে কেটে পড়লো, দেখলে না? তুমি ঠাহর করলে দেখতে, ড্রাইভার, ফায়ারম্যান, গার্ড সাহেব, এমনকি যাত্রীরাও এই স্টেশনে এসে চোখ বুজে থাকে, ওই সিগন্যাল পেরোলে তখন চোখ খোলে। ভবভূতি বাঁকা হাসিটা আরো একটু লম্বা করে দিলেন, তারপর বললেন, আমরা কিন্তু চোখ বুজে নেই। গজপতি বললেন, আমাদের ক্ষতি হওয়ার কারণ নেই বলেই চোখ খুলে রেখেছি, তুমি নিশ্চিন্তে থেকো, আমাদের গায়ে আঁচড় লাগা দূরে থাক, আমাদের উকি ঝুঁকি মেরে ওরা দেখতে সাহসও পাবে না, কারণ এত বড় প্রজেক্টের চার্জে আছে আমার ভাগ্নে ভূতনাথ। ভূতনাথকে ওরা কি যে ভয় পায়। প্রজেক্ট অর্থাৎ বাংলায় যাকে বলে প্রকল্প। এই প্রকল্পের কথা শুনেই ভবভূতি কলকাতায় থাকাকালীন গজপতির ড্রয়িং রুমে যতটা জোরে হেসেছিলেন, এখানে পৌঁছে ততটা জোরে হাসতে পারলেন না, খুক শব্দ হলো মাত্র। গজপতির পিছনে পিছনে রেল লাইন বরাবর এগোতে থাকলেন। সূর্য গাছপালার আড়ালে অস্ত্র যাচ্ছে। আশ্বিন মাস, ঘন সবুজ চেকনাই দেওয়া সেই সব গাছপালার গায়ে নীলচে কুয়াশা জমতে শুরু করেছে। ভবভূতি টের পেলেন কেমন যেন অস্বস্তি তাকে পেয়ে বসছে ক্রমশ, হলেও হতে পারে কিংবা থাকলেও থাকতে পারে গোছের ভাবনা মগজে সুরসুর করে বেড়াচ্ছে। বারবার এদিক ওদিক দেখতে দেখতে যাচ্ছেন। এই প্রকল্পের কথাটা উঠেছিল সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের কথায়। গতকাল সন্ধ্যায় জোর বৃষ্টি নেমেছিল, রাস্তায় এক হাঁটু জল জমে গিয়েছিল, তার সঙ্গে লোডশেডিং। গজপতি ড্রয়িং রুমে মোমবাতির আলোয় বাঘ নিয়ে কথা হচ্ছিল। ভবভূতি যৌবনে দুর্দান্ত শিকারী ছিলেন, তাই ওর সব কথায় বাঘ আসবেই। ওর আফসোস, বাঘ মেরে বড্ড ভুল করেছেন এতকাল, এখন বাঘ বংশ দেশ থেকে লোপ পেতে বসেছে, তাই সুন্দরবনে বাঘ প্রকল্প করে সরকার একটা কাজের মতো কাজ করেছেন। বেচারীরা শান্তিতে ওখানে খেয়ে পড়ে বাঁচুক আর বংশবৃদ্ধি করুক। সেই কথার জের টেনে গজপতি বলেছিলেন, আর ভূত বংশের কথাটা ভাবো ভায়া, আজকাল আর অত ভূত কেউ দেখতে পায়? ভূতেরাও তো লোপ পেতে বসেছে, আমাদের ছোটবেলায় দেখেছি। বাধা দিয়ে ভবভূতি বলেছিলেন, তুমি ভূত বিশ্বাস করো? গজপতি দৃঢ়ভাবে জবাব দিয়েছিলেন, আলবাত করি,
সেই তো বলতে যাচ্ছি। হাত তুলে ভবভূতি বলেছিলেন, শুনবো না, সব গুল, ভূত নেই। গজপতি ফুঁসে উঠেছিলেন, নেই? আলবাত আছে, চলো এক্ষুনি চলো, আছে না নেই টের পাইয়ে দিচ্ছি। ভবভূতি হাসতে হাসতে বলেছিলেন, কোথায় যাব শুনি? কোনো পুরো বাড়িতে নাকি? নয়তো শ্মশানে। এই তো, আমি ওইসব জায়গা চষে ফেলেছি এক সময়, ভূতের টিকিও দেখিনি। গজপতি রেগে গিয়েছিলেন, বলেছিলেন, ঠিক জায়গায় গেলে তো দেখবে। তাছাড়া বললাম তো, আজকাল অত ভূত নেই। আগে যেমন পাড়া গায়ে যখন তখন বাঘ দেখা যেত, এখন কি যায় নাকি? বাঘও তো দেখা যায় না। আর তুমি তো বললে বাঘ বংশ লোপ পাচ্ছে বলে সুন্দরবনে বাঘ প্রকল্প করা হয়েছে। ভবভূতি বললেন, হ্যাঁ হয়েছে, প্রকল্প না বলে বলো বাঘেদের অভয়ারণ্য। গজপতি বললেন, ঠিক আছে, তাই বলতে যাচ্ছিলুম তোমায়, শুনবে না খালি গো ধরবে? রামচন্দ্রপুর নামে একটা স্টেশন আছে, শুনেছ কখনো? নিশ্চয়ই শোনোনি। ভবভূতি বাঁকা হেসে বলেছিলেন, না, শুনিনি। তা হয়েছেটা কি? গজপতি বলেছিলেন, রামচন্দ্রপুরে ঠিক তোমার ওই সুন্দরবনের বাঘেদের অভয়ারণ্যের মতো ভূতেদেরও বংশ রক্ষার জন্য অভয়ারণ্য করা হয়েছে, জানো? আর তার প্রজেক্ট অফিসার কে জানো? ভবভূতি বললেন, জানি না, কারণ এমন প্রজেক্টের কথা কোশমিন কালেও শুনিনি। গজপতি গর্জে বলেছিলেন, তুমি যা জানো না বা শোনোনি তা নিয়ে তর্ক করতে এসো না। রামচন্দ্রপুর ভূত প্রকল্পের চার্জে যে অফিসার আছে তার নাম ভূতনাথ, আমার আপন ভাগ্নে। সে রীতিমতো মেক্সিকোতে ট্রেনিং নিয়ে এসেছে ভূতের ব্যাপারে। ভবভূতি অবাক হয়ে বলেছিলেন, বলো কি? গজপতি বলেছিলেন, হ্যাঁ, মেক্সিকো বিশ্ববিদ্যালয়ে ভূত তত্ত্বের ডক্টরেট ডিগ্রি দেয়। আমাদের ভূতও সেই ডিগ্রি পেয়ে এখন ভারতের নাম করা গোস্ট এক্সপার্ট, অর্থাৎ ভূত বিশেষজ্ঞ হয়েছে। গত বছর যখন রামচন্দ্রপুর গোস্ট প্রজেক্ট ভূতেদের অভয়ারণ্য চালু হলো, তখন তার উদ্বোধন করেছিলেন কে জানো তো? ভূত বিষয়ক দপ্তরের মন্ত্রী মিসেস S.C. হারমটমটিয়া। ভবভূতি আরো অবাক, এমন সরকারি দপ্তরের নাম তো শুনিনি। আর S.C. হারমটমটিয়া, এ নামও তো শুনিনি। গজপতির উল্লাস দেখে কে, এই তো, কিচ্ছু খবর রাখো না তুমি। রাখবে কি করে? সারা জীবন তো বনে বাজারে ওই বাঘের লেজ ফলো করেই কাটালে। শুনে রেখো, এমন একটা দপ্তর আছে, তবে গোপনীয় দপ্তর, তাই কেউ জানে না। আমার ভাগ্নের খাতিরেই আমি জেনেছি। ভবভূতি ফের হেসে উঠেছিলেন, তাহলে ওই ওই মন্ত্রী মহাদয়ার পুরো নাম বুঝি মিসেস শাকচুন্নি হারমটমটিয়া? গজপতির আবার রাগ হয়েছিল, বলেছিলেন, ঠিক আছে ঠিক আছে, কালই আমার সঙ্গে বেরিয়ে পড়ো। রামচন্দ্রপুর ভূতারণ্যে গিয়ে সচক্ষে সব দেখবে, এও বুঝবে স্টেশনের নাম রামচন্দ্রপুর রাখার কারণই বা কি। ভবভূতি বলেছিলেন, তা কি কারণ শুনি? গজপতি বলেছিলেন, ওটা ভূতারণ্যের বর্ডার। রাম শব্দে ভূতেরা জব্দ, বুঝলে না? পাছে অভয়ারণ্য বা ভূত প্রকল্পের দু একটা পাজি ভূত এলাকা ছাড়িয়ে বাইরে গা গেরামে গিয়ে হানা দেয়, তাই ওই ব্যবস্থা। তোমাদের ওই সুন্দরবন ওই ব্যাঘ্র প্রকল্পের দু একটা বাঘ কি এমন করে না মাঝে মাঝে? ওই সেরকম, ওই কি যেন সুন্দরবন সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের ওরাও তো ওরকম করে, গা গেরামে গিয়ে হানা দেয় না বাঘগুলি। রেল লাইনের ধারে ধারে কিছুটা এগিয়ে ডান দিকে সরু এক ফালির রাস্তায় নামলেন গজপতি। সামনে একটা ছোট নদী দেখা যাচ্ছিল, তার উপর কাঠের পোল আছে। সেই পোলে পৌঁছাবার পর বললেন, এবার আমরা ভূতেদের অভয়ারণ্যের এলাকায় ঢুকছি। ওই দেখো, কাঠের ফলক দেখা যাচ্ছে। ফলকে কি লেখা আছে সেটা দেখো, রামচন্দ্রপুর ভূত প্রকল্প, দেখতে পাচ্ছ তো? ভবভূতি থমকে গেলেন, মুখের বাঁকা হাসিটা মিলিয়ে গেল। কাঠের ফলকটার সামনে দাঁড়িয়ে চশমা খুলে চোখ দুটো মুছে নিলেন। তারপর চশমার কাজ ভালোভাবে মুছে হেঁট হলেন, কিন্তু না, বড় বড় হরফে সত্যিই লেখা আছে রামচন্দ্রপুর ভূত প্রকল্প।
এবং তলায় ব্র্যাকেটের মধ্যে লেখা আছে 13টি প্রজাতির ভূতের অভয়ারণ্য। তার পাশে আরেকটা বড় ফলকের নোটিশ, সাবধান, কেউ ওদের উত্ত্যক্ত করবেন না, ঘাড় মটকে দিলে সরকার দায়ী হবে না, তবে কেউ কেউ আদর করে ওদের কিছু খাওয়াতে চাইলে তাতে আপত্তি নেই, কিন্তু নিচের এই তালিকার খাদ্যগুলো ছাড়া আর কোনো প্রকার খাদ্য ওদের খাওয়াবেন না, জরিমানা করা হবে। ভবভূতি একটু ঝুঁকে খাদ্য তালিকা ঝটপট চোখ বুলিয়ে নিলেন। দুধ, রসগোল্লা, হাড়গোড়, শুকনো গোবর, খাঁটি সরিষার তৈল, পাকা কলা, টিকটিকি ডিম ও লেজ, নানা রকম মাছ, শিঙি বাদে আরশোলার ঠ্যাং। গজপতি ওর পিঠে হাত রেখে চাপা স্বরে বললেন, দেরি হয়ে যাচ্ছে, সন্ধে হয়ে গেল, আমার ভাগ্নের অফিসে গিয়ে ওসব জেনে নেবে, এখন এসো, চলো। ভবভূতি গুম হয়ে গেছেন, মুখে রা বাক্যি নেই। তার উপর গজপতির এইরকম চাপা গলায় কথা শুনে ওর গা ছমছম করছে। এবার দুধারে ঘন ঝোপ জঙ্গল, মাঝখানে এক ফালি পিচের পথ। কিছুটা চলার পর বড় বড় গাছের জঙ্গল দেখা গেল, তার মধ্যে একটা আলো দেখা যাচ্ছিল। গজপতি তেমনি চাপা গলায় বললেন, ওই যে শ্রীমানের অফিস, মানে আমার ভাগ্নের অফিস, ওই যে দেখো ওইখানটায়। ভবভূতি এখন মোটামুটি অনেকটা বিশ্বাস করে ফেলেছেন। খুঁতখুঁতে গলায় বললেন, ওদের জন্য কিছু খাবার আনা উচিত ছিল, বুঝলে। গজপতি ঠোঁটে আঙুল লেখে বললেন, চুপ, খাবারের কথা বলো না, একদম বলো না, এক্ষুনি ওরা পিছু নেবে। সেবার আমি কি বিপদেই না পড়েছিলাম এসে। ভবভূতি বললেন, পিছু নিয়েছিল নাকি? গজপতি বললেন, ওই অফিস অবধি পিছনে খালি বলে, কি এনেছিস দিয়ে যা, কি এনেছিস দিয়ে যা। ভবভূতি বললেন, বলো কি? আচ্ছা, ওরা ওরকম নাকি স্বরে কথা বলে কেন বলো তো? গজপতি বললেন, নাক নেই যে, কঙ্কালের মুন্ডু দেখুনি, নাক আছে। ভবভূতি বললেন, ঠিক বলেছ, নাকের জায়গায় গর্ত আছে বটে। এই সময় আলো অনেক কমেছে। ভবভূতি অস্বস্তিতে হাঁটছেন আর অনবরত এদিক ওদিক দেখছেন। হঠাৎ তার মনে হলো সামনে বাঁ দিকে একটা গাছের প্রকাণ্ড মরা ও শুকনো ডালে কালো রঙের এবং দেখতে কতকটা হনুমানের মতো কি যেন বসে আছে। তারপর সেই অদ্ভুত প্রাণীটা বার কতক আপন খেয়ালে উল্লুকের মতোই শুকনো ডালটা ধরে চরকি ঘোড়া হয়ে ঘুরল। ভবভূতি শিউরে উঠে বললেন, ওটা কি? গজপতি দেখে চাপা স্বরে বললেন, বলো, রাম 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 রাম। ভবভূতি আওড়াতে শুরু করলেন, রাম 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 রাম। সাবধানে পা টিপে টিপে জায়গাটা পেরিয়ে গিয়ে গজপতি জানালেন, ওই প্রজাতির নাম গেছো, এরা গাছে থাকে, এদের বড্ড বাজে অভ্যাস, টুপটাপ করে ঢিল ছোড়ে, মাথা ন্যাড়া দেখলে তো আর রক্ষে নেই। রাস্তাটা ডাইনে ঘুরেছে। এবার সামনে গেট দেখা যাচ্ছে, তার ওপাশে বাংলো মতো একটা বাড়ি। গেটের কাছাকাছি যেতে ভবভূতি দেখলেন আচমকা কি একটা ঢেঙা লিকলিকে মূর্তি শটান ঝোপ ঠেলে রাস্তায় এলো এবং তাদের সামনে একটু তফাতে দাঁড়িয়ে গেল। ভবভূতি ফিস ফিস করে বললেন, গজু, ও গজু, ওটা কি? এই গজু রে, ওটা কি? দেখ দেখ, ওটা কি? গজপতি দাঁড়িয়ে গেছেন, তেমনি ফিস ফিস করে বললেন, এই সেরেছে, কিছু খাবার আনা উচিত ছিল, তাই তো অন্তত একটুখানি শুকনো গোবর। মুখের কথা মুখেই থাকলো গজপতির। সেই মূর্তি করে বেজায় হেসে উঠল। ভবভূতি বিড়বিড় করতে থাকলেন, ট্রাম 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 ট্রাম। তারপর টের পেলেন রামের বদলে ট্রাম বলছেন। তক্ষুনি শুধরে নিয়ে বললেন, এই যা, ট্রাম বলছে কেন? রাম 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 করতে শুরু করলেন। আর গজপতি বিকট চেঁচিয়ে আর্তনাদের সুরে বলে উঠলেন, ও ভূত, ও ভূত রে, তোর ঘটৎ কচকে সামলে নিয়ে বেরিয়ে পড়েছে, ভূত রে।
বাংলো বাড়ি থেকে আলো হাতে বেরিয়ে কে সাড়া দিল। কোন ব্যাটারে, নাম ধরে ডাকছিস? স্পর্ধা তো কম নয়। গজপতি বললেন, বাবা ভূত, আমি আমি তোর মামা গজপতি। আলো হাতে হন্তদন্ত হয়ে এগিয়ে এলো একটা লোক। তাকে দেখে রাস্তা আটকে দাঁড়ানো সেই মূর্তিটা এক লাফে ঝোপঝাড় ডিঙিয়ে পালিয়ে গেল। কিছুক্ষণ আচমকা যেন ঘূর্ণিঝড় বয়ে গেল। গজপতি ফিসফিস করে জানালেন, পাহাড়ি দেশের ভূত, বুঝলে তো। তারপর ভবভূতির হাত ধরে পা বাড়িয়ে বললেন, বাবা ভূত, তোকে খবর দিয়ে আসতে পারিনি, এদিকে ট্রেনটাও লেট করেছিল। গেট খুলে ডাক্তার ভূতনাথ বললেন, মামা নাকি? আসুন আসুন, কি সৌভাগ্য। তা মামা, সাথে উনি কে? গজপতি বললেন, আমার বন্ধু ভবভূতি পতিতুণ্ড। তোকে এনার কথা বলেছি, মনে নেই হয়তো। ইনি একসময় নাম করা শিকারী ছিলেন। আর ভবভূতি, এ হচ্ছে সেই ডাক্তার ভূতনাথ পাত্র। ডাক্তার ভূতনাথ নমস্কার করে বললেন, আসুন আসুন, কি সৌভাগ্য আমার। বাংলো ঘরের মধ্যে একটা হ্যাজাক চলছে। লণ্ঠনটার দম কমিয়ে বারান্দায় রেখে ডাক্তার ভূতনাথ ওদের নিয়ে ভেতরে ঢুকলেন। কোনার টেবিলে একটা কালো বেটে মোটা সোটা হাঁড়ি মুখো লোক খাতায় কি সব লেখালেখি করছিল। এবার মুখ তুলে ওদের দেখলো। ভবভূতির গা শিউরে উঠল লোকটাকে দেখে। মানুষ বটে তো, কেমন যেন ভুতুরে চেহারা। পাশের ঘরের দরজা খুলে ডাক্তার ভূতনাথ বললেন, 1 মিনিট, মোমবাতিটা জ্বেলে নি। ভবভূতি বললেন, লোডশেডিং বুঝি? না না, এখানে ইলেকট্রিসিটির বালাই নেই। কেন নেই তা পরে বলবো, বলে ভূতনাথ মোমবাতি জ্বেলে দিলেন। ডাকলেন, আসুন মামা, আপনারা ভেতরে এসে বসুন, আমি চায়ের জোগাড় করি। ঘরটা বেশ বড়। ভবভূতি ও গজপতি আরাম করে বসলেন। ডাক্তার ভূতনাথ বাইরে চলে গেলেন। বাইরে তার গলা শোনা গেল কাকে ডাকাডাকি করছেন। গজপতি বললেন, ইলেকট্রিসিটি কেন নেই জানো? ভূতেদের ওই আলো সয় না। লণ্ঠন হ্যাজাক অব্দি বড় জোর সয়। ওই ইলেকট্রিসিটি জ্বালায় তো ভূত বংশ লোপ পেতে বসেছে। ভবভূতি দমে গেছেন এখন, সাই দিয়ে মাথাটা নাড়লেন শুধু। তারপর বারবার জানলার দিকে তাকাতে থাকলেন। বলা যায় না কখন কি বিতিকিচ্ছিরে ভুতুরে চেহারা জানলায় উকি দিয়ে ওই রকম একখানা পিলে চমকানো হাসি হাসবে হয়তো। মনে হচ্ছে রাইফেলটা আনলে ভালো হতো, কিন্তু রাইফেল কি এরা ছুটতে দিত? তার চেয়ে বড় কথা, রাইফেলের গুলি ভূতের গায়ে লাগতো কিনা তাই বা কে জানে। কখনো তো পরীক্ষার সুযোগ হয়নি। কিছুক্ষণ পরে চা খেতে খেতে ভবভূতি এই অভয়ারণ্যের ভূত বৃত্তান্ত বেশ মনোযোগ দিয়ে শুনছিলেন। গজপতির ভাগ্নে ডাক্তার ভূতনাথ পাত্র অমায়িক মানুষ, রোগা শিরিঙ্গে চেহারা, গায়ের রং কুচকুচে কালো, চুলগুলো ছোট এবং সজারুর কাঁটার মতো খাড়া, গোফটাও তাই। এই শরতের ভ্যাপসা গরমেও স্যুটটাই পরে আছেন। গজপতির চোখ নাচছে অনবরত, যেন বলতে চাইছেন, দেখেছ তো আমি কেমন ভাগ্নের মামা, ভাগ্নে পাকা সাহেব। ডাক্তার ভূতনাথ বললেন, আপনি তো শিকারী মিস্টার পতিতুণ্ড, আপনি ব্যাপারটা বুঝবেন ভালো। আপনার যেমন বন্য প্রাণী, বিশেষ করে বাঘের ব্যাপারে তীব্র কৌতূহল ছিল বললেন, আমারও ছেলেবেলা থেকেই ভূতের ব্যাপারে ভীষণ আগ্রহ ছিল। যাই হোক, একদিন কাগজে দেখলাম মেক্সিকো বিশ্ববিদ্যালয়ে ভূততত্ত্বে গবেষণার জন্য সেখানকার সরকার বৃত্তি দিচ্ছে। অমনি কপাল ঠুকে দরখাস্ত করে দিলাম। ইন্টারভিউয়ে ডাক পড়ল, পাশও করে গেলাম। তারপর তো দেখতেই পাচ্ছেন এখানে, শুনেও থাকবেন। সাগ্রহে ভবভূতি বললেন, শুনেছি, কিন্তু এই প্রকল্পে কিভাবে ভূত এনে জড়ো করেছ সেই কথা বলো তো বাবা, একটু শুনি। ডাক্তার ভূতনাথ একটু হেসে বললেন, সে অনেক হাঙ্গামা। কাগজে বিজ্ঞাপন দিতে হয়েছিল, কেউ কোথাও ভূতের খোঁজ পেলে জানান, পুরস্কৃত করা হবে। বিস্তর চিঠি এসেও ছিল, কিন্তু বেশিরভাগ জায়গায় গিয়ে দেখি মিথ্যে ভোগাচ্ছে। তবে কিছু জায়গায়, যেমন ধরুন কলকাতার পুরনো কয়েকটা বাড়ির ছাদ, চিলেকোঠা, সিঁড়ি হাতড়ে 3 রকম প্রজাতির ভূত পেয়েছিলাম। এরা সবাই কিন্তু মানুষ ভূত। কেউ আত্মহত্যা করে ভূত হয়েছে, কেউ দুর্ঘটনায় মারা গেছে, আবার কেউ খুন হয়ে মরেছে। গজপতি বললেন, ভালোভাবে না বোঝালে ভবভূতি বুঝতে পারবে না। ডাক্তার ভূতনাথ বললেন, তাহলে শুনুন,
ভূত জাতি মূলত তিনটি উপজাতিতে বিভক্ত। প্রথমত মানুষ ভূত, অর্থাৎ যাকে বলা হয় প্রেত। দ্বিতীয়ত প্রকৃত ভূত, যারা মানুষ বা অন্য কোনো জন্তুর অশরীরী আত্মা নয়, স্রেফ ভূত। তৃতীয় উপজাতি হচ্ছে প্রাণীজ ভূত, অর্থাৎ মানুষ বাদে অন্যান্য প্রাণী মরে যে ভূতের জন্ম। ভবভূতি আরো কৌতূহলী হয়ে বললেন, সব রকম ভূতই এখানে রয়েছে? ভূতনাথ বললেন, হ্যাঁ, তবে সব সময় দেখা পাওয়া মুশকিল। আপনি তো সুন্দরবন অভয়ারণ্যে গেছেন, কতবার বাঘ দেখতে পেয়েছেন বলুন তো? ভবভূতি সায় দিয়ে বললেন, আমি শিকারী। ও কি নতুন কথা আমার কাছে? ডাক্তার ভূতনাথ বললেন, শুনুন, গ্রামাঞ্চলে কিভাবে ভূত খুঁজে এনেছি। গ্রামে খবরের কাগজ কতজন পড়ে, তাই ঢেঙা পিটিয়ে জানিয়ে দেওয়া হয়েছিল। তার ফলে অসংখ্য জায়গা থেকে নানা রকম ভূতের খোঁজ পাওয়া গেল। যেমন ধরুন, বীরভূমের একটা দিঘির এক কোনায় শাকচুন্নির খোঁজ পেলাম, তক্ষুনি বেরিয়ে পড়লাম। ভবভূতি বললেন, কিন্তু ওদের ধরে আনলে কিভাবে? ডাক্তার ভূতনাথ একটু হেসে বললেন, খুবই সোজা, খুবই সোজা। শুধু জানতে হয় কোন প্রজাতির ভূতের কি খাদ্য, ব্যাস। বীরভূমের সেই শাকচুন্নির আড্ডায় এক রাত্রি গিয়ে বসে রইলাম। ওর প্রধান খাদ্য মাছ। মাছ দেখে তক্ষুনি ওর নোলায় জল ঝরতে লাগলো। ঘোমটার ফাঁকে বলল, একটা মাছ দে না ভাই, একটা মাছ দে না ভাই। আমি অমনি উঠে চলতে শুরু করলাম। সারা পথ ও পেছনে চাইতে চাইতে আসে, একটা মাছ দে না ভাই, একটা মাছ দে না ভাই। আর আমি বলি, আর একটু এগিয়ে এসো, ওখানে গিয়েই চলে এসো, ওখানে গিয়েই দেব। ব্যাস, এই করে এখানে নিয়ে চলে এলাম। এখানে পুকুর বানিয়ে অঢেল মাছ ছেড়েছি। শাকচুন্নিরা ছড়িয়ে ছিটিয়ে যা খাওয়ার খাচ্ছে, বাকিটা আমরা কলকাতায় চালান দিচ্ছি। এই শুনে গজপতি মন্তব্য করলেন, সেই সব মাছই তো কলকাতার বাজারে বিক্রি হচ্ছে। স্বাদেই বোঝা যায় শাকচুন্নিরা শুকে ফেলে দেয়, তাই ওই রকম, বুঝলে তো? ভবভূতি বললেন, আচ্ছা বাবা ভূতনাথ, দুধ, রসগোল্লা, পাকা কলা এইসব সুখাদ্য কোন ভূতে খায়? ডাক্তার ভূতনাথ বললেন, ভূত নয়, ভূতিনী বলুন। এরা প্রেত উপজাতির অন্তর্গত, অর্থাৎ কোনো পেটুক মেয়ে মরে ভূত হয়েছে। যেই কথাটা বলা, অমনি জানলার বাইরে থেকে খ্যান খ্যান স্বরে কে বলে উঠল, কি কি বললি, কি বললি? শুধু মেয়েরাই ওইসব খায়? ভবভূতি আতকে উঠে দেখলেন, নির্ঘাত ভূতিনী বটে। চুলের যা থিরি, তার পরনের শাড়ি, কত রকম গয়নাও পরা, জানলায় দাঁড়িয়ে চোখ কটকটিয়ে তাকিয়ে আছে। ডাক্তার ভূতনাথ ধমক দিয়ে বললেন, পেঁচোর মা, এখন এখান থেকে চলে যাও। আমরা কথা বলছি, দেখছো না? কিছু বলার থাকলে পরে এসো, না হয় দরখাস্ত করো। ভূতিনী জিভ বের করে কেন কে জানে ভবভূতির দিকেই ভেংচি কেটে সরে গেল। গজপতি খিক খিক করে হেসে বললেন, খি 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 খি, এই পেঁচোর মা সেবার আমাকে বাগবাজারের রসগোল্লা আনতে বলেছিল, ভুলেই গেছে নিজেই। ভবভূতি জিজ্ঞেস করলেন, পেঁচোর মা মানে? ডাক্তার ভূতনাথ বললেন, ওর ছেলে পেঁচো, সেও ভূত, ওই প্রেত, ট্রেনে চাপা পড়ে মারা গেছে। ভবভূতি বললেন, আচ্ছা বাবা ভূতনাথ, এত যে ভূত রেখেছ অভয়ারণ্যে, তুমি কিংবা তোমার কর্মচারীরা কেউ কখনো বিপদে পড়নি তো? ডাক্তার ভূতনাথ বললেন, না না, বুঝতে পারছেন না, বেছে বেছে কর্মচারী রাখা হয়েছে, রীতিমতো ট্রেনিং দেয়া হয়েছে। ভূত নিয়ে কাজ করা তো সহজ নয়। এই সময় ভবভূতির মনে হলো তার পাঞ্জাবির পকেটে কি যেন ঢুকেছে। ঘুরেই আতকে উঠলেন। চেয়ারের পেছনে ঘাপটি মেরে বসে আছে একটা 9-10 বয়সের ছেলে। কিন্তু সত্যিই কি ছেলে? তার পকেটে একটা কালো কুচকুচে লিকলিকে হাত ঢুকিয়ে হাতড়াচ্ছে। ভবভূতি কাঁপতে কাঁপতে বলেন, কে 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 তুমি কে? ডাক্তার ভূতনাথ ধমকে দিলেন, এই পেঁচো, কি হচ্ছে? শ্রীমান পেঁচো বলল, চকলেট খুঁজছি ভূতু মামা।
ডাক্তার ভূতনাথ উঠে দাঁড়ালেন এবং বললেন, হাত বের কর বলছি, বের করে নে হাত। ছি, তোর ওই নোংরা হাত পকেটে ঢোকালি, মুখে চাইতে পারতিস। পেঁচো হি হি করে হেসে হাত বের করে নিল। তারপর চেয়ারের পেছন থেকে উঠে দাঁড়িয়ে ভবভূতির গলায় 2 হাত আঁকড়ে আবদার গলায় বলল, একটা চকলেট দাও না দাদু, একটা চকলেট দাও না দাদু। সেই সঙ্গে বেজায় রকম কাতুকুতু দিতে থাকলো। কি প্রচন্ড ঠান্ডা হাত! ভবভূতির দম আটকে যাচ্ছে। ভয় কাঁপতে কাঁপতে গো গো করতে করতে শেষ পর্যন্ত ভূতের মতোই হি 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 হিক হিক হি করে হেসে উঠলেন। ভবভূতি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলেন কিছুক্ষণ, তারপর উঠে বসলেন। দেখলেন নিজের ঘরে শুয়ে আছেন। ঘরে সকালে রোদ ঢুকেছে। তার নাতি রুনু বলল, ও দাদু, এখনো ঘুমাচ্ছ তুমি? আমি কখন উঠেছি? ভবভূতি আগে ভালোভাবে দেখে নিলেন রুনু না পেঁচো, তারপর শুধু বললেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রুনু বলল, ও দাদু, একটা চকলেট দাও না। ভবভূতি চমকে উঠলেন, এও যে চকলেট চায়। কিন্তু না, মনের ভুল। স্বপ্নই দেখছিলেন বটে। কাল সন্ধ্যায় গজপতির সঙ্গে ভূত নিয়ে বেজায় তর্ক হয়েছিল, মনে পড়ছে। শেষ হলো আজকের অডিও স্টোরি। লেখক সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা ভৌতিক গল্প নিঝুম রাতের আতঙ্ক। আজকের অডিও স্টোরিটা তোমাদের কেমন লাগলো তা কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আরো নতুন নতুন অডিও স্টোরি শুনতে বং ইকিগাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে অলে ক্লিক করে দিও, যাতে আমার চ্যানেলের সমস্ত নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আমাকে উৎসাহ দিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। এইভাবেই পাশে থেকো এবং সাথে থেকো। আজ এই পর্যন্তই। আবারও ফিরে আসবো নতুন কোনো অডিও স্টোরি নিয়ে। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। এতক্ষণ ধরে ধৈর্য ধরে গল্পটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।